আমাদের সমাজ বদলে যাচ্ছে, সমস্ত তার মতন করে বদলাবে বটে। এই বদলের হাত ধরে সমস্ত কিছুই বদলে যায় সৃজনশীলতা, বদলে যায় মানুষের জীবন দর্শন, মানুষের জীবন ভাবনা, এমনকি তার নিজস্ব জীবনশৈলীও বটে। আজ থেকে 50 বছর আগে যে জীবনশৈলী ছিল, যে রোজনামচায় মানুষ অভ্যস্ত ছিলেন, এখন হয়তো তা নয়। আবার আজ থেকে 50 বছর বাদেও সেটা থাকবে না। তাই সমকালকে ভিত্তি করে, পূর্ব দর্শনকে ভিত্তি করে বা তাকে মনে রেখে পরবর্তী পর্যায়ে বা সমকালকে নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবন। এখন এই জীবনকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, এই এগিয়ে নিয়ে যাওয়ার দিগদর্শন কীরকম কী হবে, সেখানে কি নানাভাবে, নানা ক্ষেত্রে, নানা অবস্থানে বিতর্ক থাকবে তখনই যখন কোনো একটা নির্দিষ্ট তত্ত্বকে আমরা একটা নির্দিষ্টভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট গবেষক এবং লেখক আশিস ঘোষ। আশিসবাবু আমাদের খুব ভীষণ কাছের মানুষ, খুব প্রিয় মানুষ। তার কারণ তার লেখা, তার ভাবনা এবং তার সমাজ দর্শন ও চিন্তন একটু ভিন্নধর্মী, একটু অন্যরকম। তিনি তার মতন করে জীবন দর্শনের যে সমকালকে ধরে রাখার চেষ্টা করেন। আজকে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা, এবং এই আলোচনার সাথেই বর্তমান সমাজ দর্শনের ক্ষেত্রভূমিতে আমরা বিচরণ করব। নমস্কার আশিস দা, আমাদের অনুষ্ঠানে স্বাগত। এই যে প্রত্যেক দিনের যে ধারণা, প্রত্যেক দিনের যে জীবন দর্শন, সেই জীবন দর্শনের সাথে সাথে মানুষ তো বদলে যাচ্ছে, হতেই হচ্ছে। আপনার গবেষণার এই ভিত্তিভূমি কিন্তু এই বদলটা নিয়ে, এই বদলের ভাবনা নিয়ে, মানে সেটাও যেটা অদ্ভুত এবং উৎসাহব্যঞ্জক বটে। আচ্ছা, এই বদল তো ঘটবেই, কিন্তু এই বদল ঘটার সাথে সাথে কোনটাকে রাখবো আর কোনটাকে রাখবো না, কোনটাকে গ্রহণ করবো আর কোনটাকে গ্রহণ করবো না, এটাকে আপনি প্রাথমিকভাবে কিভাবে বিচার করবেন? সেটা সময়ই বলবে। কেউ কোনোটা নেবে, কেউ কোনোটা নেবে না। তা পরবর্তী মানে ডিকেটস বা পরবর্তী সময়ই বলবে কোনটা নেবে, কোনটা নেবে না। আমি একটা নিলাম, আপনি একটা নিলেন, তারপরে আস্তে 5 বছর 10 বছর পর দেখা গেল আপনি ভুল বা আমি ভুল, আপনার কেউই ভুল না। সময় বলবে। কিন্তু এই সময়ের সাথে সাথে থাকতে থাকতে তো কিছু মানুষজনকে সেই সময়কে বিশ্লেষণ করার প্রয়োজন হয়ে পড়ে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা না। সেটা তো কিছুটা সত্যি, তাই তো। এবং যে বিষয় নিয়ে আপনি কাজটা করছেন, অর্থাৎ কিনা আজকের যে সময়তে আমরা দাঁড়িয়ে কথা বলছি আপনি আমি, এই সময়টা 5 বছর বাদেই অতীত হয়ে যাবে। এই অতীত হয়ে যাওয়ার সময়টা নিয়ে যখন 5 বছর বাদে কেউ যদি আলোচনা করেন, তখন এই সময়ের ক্ষেত্রভূমিতে নিয়েও তাকে বিচরণ করতে হবে। তা আপনার কি মনে হয় যে সময়ের আলোচনা হচ্ছে, সেই সময়ের যে ইতিহাস প্রেক্ষাপট, তাকে আবশ্যিকভাবে গুরুত্ব দেওয়া উচিত? সেটা কিছুটা তো দেওয়া উচিতই। কিভাবে আপনি দেবেন সেই গুরুত্ব আপনার ভাবনায়? ভাবনা মানে আমি বিশেষ করে আমি যে বইটা নিয়ে লিখেছি সেটা তো কিছুটা অতীতকে নিয়ে আঁকড়ে ধরা, কিন্তু আমরা তারপর দেখলাম যে অতীতকে নিয়ে মানুষ যে বর্তমানে এখন যেরকম বিশ্লেষণ করছে, সেটা অতীতটাই ঠিক ছিল, বর্তমানটাই ভুল হচ্ছে। এই নিয়ে আমরা এগিয়ে চলবো। অর্থাৎ কিনা সেই একটা নস্টালজিয়ার ব্যাপারটা কিন্তু আপনার মানসিকভাবে পুরো ব্যাপারটা থেকে গেছে। আপনার বই বিতর্কের অন্তরাল, এই বইটার নামে প্রথমেই একটা স্বাভাবিকভাবে একজন পাঠকের কাছে একটা ধাক্কা আসছে। কিসের বিতর্ক, কেন বিতর্ক? আমার বিতর্ক অঞ্চলে আমি মোটামুটি গানের উপর নিয়ে লিখেছি। তো গানের তো 3টে দিক থাকে, একটা সুরকার, একটা গীতিকার, একটা গায়ক বা গায়কী। তো এই 3টের মধ্যে কার প্রাধান্য বেশি সেটাকেই আমি দিয়েছি। হয়তো অনেকে মানবে না বা অনেকে মানবে, এই নিয়ে একটা বিতর্ক হতেই পারে। সেই বেসিসেই আমি এইটার নাম দিয়েছি বিতর্কের অন্তরালে। বিতর্কের অন্তরালে এই বইটা সম্পর্কে আপনাদের একটুখানি জানানোর প্রয়োজন মনে হচ্ছে, যদিও পুরোটা বলবো না, তার কারণ তাহলে বইটার পড়ার যে রহস্য বা উৎসাহ দুটোই চলে যাবে।
আশিসবাবু, এই বিতর্কের অন্তরালে বইটার ভেতরে আমি যেটা একটু আগে বলছিলাম অতীত বা ইতিহাস, সেক্ষেত্রে মূলত গান, শুধু বাংলা গান না, ভারতীয় গানের ক্ষেত্রভূমিতেই তিনি বিচরণ করেছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা গান তো নির্মাণ হয় সুর, সেখানে সুরকার একজন থাকেন, গীতিকার একজন আছেন এবং শিল্পী একজন আছেন। তাহলে তার কার গুরুত্ব বেশি? আমরা যখন একটা গান শুনছি তখন তো সেই শিল্পীর কণ্ঠেই গানটা শুনছি এবং তাকেই মনে রাখছি, এবং সেই গানটা যখন আমার মনে পড়ছে তখন আমরা বলছি অমুক শিল্পীর গান। কিন্তু যিনি সুরকার, কিন্তু যিনি গীতিকার, আমরা কি তাকে সবসময় খুঁজে পাচ্ছি বা তাকে সবসময় গুরুত্ব দিচ্ছি? এই জায়গাটা কিন্তু আশিসবাবু অন্যরকমভাবে বিশ্লেষণ করেছেন। এখানে আপনার কি মনে হয় যে ধরুন এরকম তো অনেক গান আছে যার কথা চমৎকার, যদিও বলাই বাহুল্য সব গানের কথাই চমৎকার, এটা আমরা বলবো অন্তত, কিন্তু দেখা গেল যে সেই গানের কথা চমৎকার, তার নিবেদনটাও খুব চমৎকার হয়েছে, কিন্তু সেই সুর কানে বাজছে না, সেই গান সেই অর্থে সোকয়েড হিট হচ্ছে না। এইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা সেই কারণে বলবো যে এটা এখানে সুরকারের একরকমের ব্যর্থতা, সেই জন্য সেই গানটা সেইভাবে মানুষের কাছে জনপ্রিয়তা পাচ্ছে না। হয়তো কথাগুলো খুবই সুন্দর, কিন্তু সুরকার সেইভাবে গানটিকে সুর দিতে পারেননি। এই ক্ষেত্রে সুরকারের একরকমের ব্যর্থতাই প্রমাণিত হয়। এই ব্যর্থতা কি শুধুমাত্র আপনি মনে করেন কি যে দর্শক গ্রহণযোগ্যতা অনেক বেশি ব্যাপকতা পেলে তবেই সেই ব্যর্থতা, সেটা ব্যর্থ হলো না, কিন্তু আরো অনেক বেশি ব্যাপকতা পেলো না মানে সেটা ব্যর্থ হয়ে গেল? এখন দর্শকের কাছে যদি মানে গানের সুর যদি ভালো হয় তা দর্শক সেটা গ্রহণ করবেই, এবং তার পরবর্তী সময় তারপরে সেই গান আমরা তখনও শুনছি। কিন্তু এখানে আসে তো এটা একটা কথা, আপনার সাথে এর আগে আড্ডাতেও আমার কথা হয়েছে, কিন্তু এরকমও তো হয়েছে, আমি যদি অন্তত শেষের 3টে দশক ধরে যদি আলোচনা করি, যে দেখা গেল যে একটা দশকে 3-4টে গান বা 10টা গান ভীষণভাবে জনপ্রিয়, কিন্তু তারপর সেটা হারিয়ে যাচ্ছে। কেন তা হারিয়ে যাচ্ছে? মানে তারপর সেই সময়কার মানে সুরকার সেইভাবে মানে অন্য গানগুলো সেভাবে সুর দিতে পারছেন না। না, আমি ধরুন হয়তো 10 বছর আগে যে গানটা ভীষণ জনপ্রিয়তার ক্ষেত্র পেয়েছিল, দেখা গেল 10 বছরেতে সেই গানটা আর সেই জনপ্রিয়তাটা সেই জায়গাতে নেই, সেখান থেকে অনেকটা সরে এসছে। জনপ্রিয়তা নেই আছে, মানুষ তো সবসময় নতুন সামনের দিকে তাকায়, নতুন কি নিয়ে তো চিন্তা করে। সামনের গানগুলো নতুন পুরোনো গানটা শুনেছি, পাস্ট ইজ পাস্ট, কিন্তু সামনের এখনকার দিনে কি গান হচ্ছে, 90 দশকের গান শুনেছি ঠিক আছে, কিন্তু তারপর 21 শতাব্দীর এই দশকের গানগুলো কি হচ্ছে, তখন মানুষ সেটাকে নিয়েই থাকে। তারপর দেখা গেল সেই গানগুলো সেইভাবে হচ্ছে না, ভুলে যায়, আবার সামনে কিছু একটা গান আসছে, তখন আবার নতুন ভাবে সেটা তৈরি হয়। কিন্তু ধরুন যে কোনো সৃজনশীলতার ক্ষেত্রে, গানের ক্ষেত্রে বলুন, যে কোনো সৃজনশীলতা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এই সমস্ত ক্ষেত্রেই তো একটা প্রতি মুহূর্তে একটা পরীক্ষা নিরীক্ষা চলে। তার তো একটা নির্দিষ্ট একটা স্থিরবৎ গতিপথ তো নেই, তার প্রত্যেকটা ক্ষেত্রে একটা পরীক্ষা নিরীক্ষার স্তর আছে। সেই স্তরে এসে দাঁড়িয়ে সব পরীক্ষাই তো মানে কৃতকার্য হবে না। গানের ক্ষেত্রমধ্যে যেহেতু আপনার আলোচনা, সেখানে যন্ত্রসঙ্গীত শিল্পে বা যন্ত্র সঙ্গীত ব্যবহারের একটা বিশাল বড় প্রয়োগতা রয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা সুরকার কিভাবে ইউটিলাইজ করবেন তার উপর নির্ভর করে। মানে তো আমি যেটা বললাম, সুরকারই প্রধান, এবং সুরকার একটা গানের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট অ্যাপ্লাই হয়, তো উনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা ওনার উপর নির্ভর করে। কিন্তু যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন তাদেরও তো একটা নির্দিষ্ট ভাবনা রয়েছে, নির্দিষ্ট। আমি এই মুহূর্তে আমার নাম মনে পড়ে যাচ্ছে, ধরুন ভিভালসারা নিজে যন্ত্রসঙ্গীত শিল্পী হলো, তিনি কিন্তু বড় সুরকার বটে। আজকে যদি আমরা শৈলী চৌধুরীর কথাও যদি বলি, তাহলে তিনি কণ্ঠশিল্পী হিসেবে যত না জনপ্রিয়, তার থেকে সুরকার হিসেবে একটা ব্যাপক তার জনপ্রিয়তার জায়গাতে রয়েছে। এটা কি কিছুটা প্লাস পয়েন্ট ক্যারি করে যে যন্ত্র সঙ্গীত সম্পর্কে অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে সুর দেওয়ার বা সুর নির্মাণের ক্ষেত্রে? না, সুরকারদের তো যন্ত্রসঙ্গীতের বা বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপর তো দখল থাকা চাই। তিনি কিভাবে ব্যবহার করবেন, কোন সুরটায় কিভাবে কোথায় অ্যাপ্লাই করবে, সেটা ওনার উপর নির্ভর করে।
তো সুরকার যিনি হবেন তার তো বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপর দখল থাকবেই। আপনি কি যে ভাবনাটা নিয়ে আপনার মূল যে জায়গাটাতে আপনি বলতে চাইছেন, অর্থাৎ কিনা আপনার এই বিতর্কের অন্তরালে বইটার ভেতরে কিন্তু আমি খুব সরাসরি আপনাকে বলছি, আপনি এই পুরনো দিনের গান, পুরনো দিনের বলতে কত পুরনো সেটা যেমন 60s 70s 80s 90s পর্যন্ত আপনি নিয়ে এসছেন। তো এই 60 থেকে 90, 60 দশক, 70, 80, 90, মানে 4টে দশক, এই 4টে দশকের পুরো গান নিয়ে সেখানে কিন্তু থেমে যেতে হচ্ছে পুরো। এখন এই থামাটা কেন? এই থামাটার পেছনেও কি কোনো রহস্য রয়েছে? কেন এই 90 দশকের অবধি গিয়ে আশিসবাবু আর এগোতে পারছেন না? আমি এগোতে পারছি না এই কথাটা বলবো না, আশিসবাবু হয়তো এগোতে চাইছেন না, বা তার লেখা বা তার গবেষণার সূত্রটা একটু অন্যরকম। এইটা কিন্তু আমাদের একটুখানি জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি। সাথে থাকুন। প্রচার না, গানের প্রসারে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা উৎসাহী তারা স্বাগত। আজকের গান ভালোবেসে। যোগাযোগ করুন 8910397630। আজকের গান ভালোবেসে। আজকের গান ভালোবেসে গান। বিরতির পর ফিরে এলাম। আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট গবেষক এবং লেখক আশিস ঘোষ। আশিস ঘোষ, যেটা বিরতির আগে কথা হচ্ছিল, ওই 60 দশক থেকে 90 দশক, 4টে দশককে ধরা হয়েছে, কিন্তু 90 দশকের পরবর্তী পর্যায়ে যে গানগুলো, তার ভেতরেও যথেষ্ট জনপ্রিয়তার গান আছে, শ্রোতাপ্রিয়তার গান রয়েছে, দর্শকপ্রিয়তার গান আছে। তো সেই জায়গাগুলোতে অনেক বেশি আলোকপাত করার সূত্রপাত আপনার ক্ষেত্রে আপনি কেন সেটা করছেন না বা করেননি? না, প্রথম কথা যে 60-এর দশক থেকে 90 দশকে যেসব আমরা সুরকারদের পেয়েছি, হ্যাঁ, তার পরবর্তীকালে যে পরবর্তী সময় যেসব সুরকার আসছে, সেই তুলনায় আগের সুরকাররা অনেক মানে সাফল্য পেয়েছে, অনেক তাদের সাফল্য পেয়েছে, তারা অনেক সেই অর্থে মানে মোর কোয়ালিফাইড। না, কিন্তু আপনার কি এটা মনে হয় না যে ধরুন 60-এর দশক আর আজকে যে সময় আমরা দাঁড়িয়ে 2022-এর কথা বলছি, এই দুটো সময়ে কিন্তু ক্ষেত্রভূমিটা পুরোটা আলাদা। তার কারণ এই 2022-এ কিন্তু অনেকগুলো পথ, একজন মানুষ ইচ্ছা করলেই ইউটিউবে একটা গান শুনতে পাচ্ছে, একজন মানুষ ইচ্ছা করলেই সারা পৃথিবীর গান শুনতে পাচ্ছে, পৃথিবীর গানের সাথে তার তুলনা করতে পারছে, কিন্তু 60-এর দশকে থেকে কল্পনা করা যেত না। ফলে এই বহির জগতের সাথে যোগসূত্র বা অন্য গান শোনার যে সুযোগ, সেটা কিন্তু সে সময় ছিল না। ফলত একজন দর্শক বা একজন শ্রোতা তিনি যে গানটাই পাচ্ছেন না কেন, সেই গানটাকেই কিন্তু আরো অনেক বেশি আঁকড়ে বা শোনার চেষ্টা করছেন। কম্পিটিশন তো সেখানে তখন অনেক কম ছিল। তা কম থাকলেও কেউ এখনকার দিনে যেসব আমরা গান শুনছি সেসব গান হারিয়ে যাচ্ছে, সে ফিরে ফিরে পুরোনো দিনেই গানই চলে আসছে। যেরকম ধরুন এই যে রিয়েলিটি শোতে যেসব গানগুলো গাওয়া হয়, সেই 60, 70, 80s এই গানগুলো গাওয়া হয়, তারা এই এখনকার দিনে গান সেইভাবে গায় না। আমরা জানি না এখনকার দিনে গান সেইভাবে দর্শকদের কাছে পৌঁছাচ্ছে, দর্শকরা নেবে না, সেই পুরোনো দিনের গানগুলোই তারা গাইছে। সুতরাং এখানে মোট কথা হচ্ছে যে এখনকার দিনের সুরকাররা সেই আগেকার মতো নয়। আগেকার দিনের সুরকাররা সাফল্য পেয়েছিল বলেই যেমন কিশোর, হেমন্ত, লতা, রফি আমাদের পেয়েছি। এখনকার দিনের গায়করা সেভাবে উঠে আসতে পারছে না, বিকজ অফ সেই সুরকার নেই, পুরোনো দিনে যে সুরকাররা ছিল। এটাই, সুতরাং এখন আমরা নতুন গান শুনছি, শুনে ভুলে যাচ্ছি, সেই পুরোনো দিনের গানকে আঁকড়ে থাকতে হচ্ছে। স্মৃতিতে সেই গান থাকছে না, থাকছে না। পুরোনো দিনের যেটা আপনি যেটা একটু আগে বললেন, বা আপনার বইয়ের বিষয়টা নিয়ে আমরা পুরো আরো বিস্তৃত আলোচনাটা ওইভাবে যাবো না, সেইখানে একটা গান নির্মাণের জন্য বোধ হয় একটা দীর্ঘ সময়কে ব্যবহার করা হতো না এখন, এবং একটা যৌথ প্রয়াস, শিল্পী, গীতিকার সবাই মিলে বসে, কিন্তু এখন তো সেইভাবে গান তৈরি হয়। এটাও কি একটা অজনপ্রিয়তা হওয়ার একটা কারণ বলে মনে হয়? সেটা আমি বলতে পারবো না। সেটা এখন আগেকার দিনে সুরকারদের যে ট্যালেন্ট ছিল, এখনকার সুরকারদের সেই অর্থে ট্যালেন্ট নেই। এখন বসলেই যে সেই গান হবে, মানে আগেকার দিনে তার কোনো নিশ্চয়তা নেই। গানের যে নিবিড়তা বলতে শিক্ষার যে নিবিড়তা,
এই শিক্ষার নিবিড়তার কিছুটা অভাব কি চোখে পড়ে বলে মনে হয়? আর শিক্ষা বলতে আমি কি বোঝাচ্ছি? মানে একটা গানের চর্চা গানকে তার নিজের একটা ক্লাসিক্যাল মিউজিক শিখে তিনি বিষয়টাতে আসছেন, গানের চর্চাটা করে গানের একদম প্রথাগত শিক্ষা করে গানের সুরের দিকে আসছেন, সেরকম তো না, সে সুরকারদের তো কিছু তো শিক্ষণীয় বিষয় আছে, তা তো শিখে তো আসতেই হবে। কেউ জন্মে তো সুরকার হলো না বা কেউ বাজাতে পারলো না, তা তো শিখতে তো হবেই। কিন্তু এখনকার দিনের সেই সুরকারদের ভেতরে কি সেই অভাব কিছুটা চোখে পড়ছে? তারাও শিখে আসছে। এখন হচ্ছে যে এখনকার দিনে, আগেকার দিনে গানগুলো মনে হতো মেলোডিয়াস ছিল, খুবই সুন্দর। এখন এই স্পিডের যুগে সেই আমরা তো পাশ্চাত্য ভীষণভাবে অনুকরণ করছি, কিন্তু আমাদের কাছে সেটা গ্রহণযোগ্যতা হারিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। পাশ্চাত্য অনুকরণের ক্ষেত্রে, পাশ্চাত্য সঙ্গীতের ক্ষেত্রে তার একটা গতিময়তা আছে, তার চলনটা খুব দ্রুত অধিকাংশ ক্ষেত্রে। যদিও পাশ্চাত্য সঙ্গীত, অনেক পাশ্চাত্য ক্লাসিক্যাল মিউজিক আছে যেখানে খুব দ্রুত তার সঙ্গীত বাজে না, সেটা খুব ধীর লয়তে ধীর ভাবনাতে হচ্ছে। কিন্তু এই যে দ্রুততা, অর্থাৎ এই দ্রুততার সাথে যে কোনো সৃজনশীলতা তার দ্রুত লয়ের দিকে এগোয়, এই এগোনোটা কিন্তু সার্বিকভাবে সামাজিক দর্শনের তার উপর একটা প্রভাব পড়ে, অর্থাৎ সমাজে দ্রুততায় এগোচ্ছে বলে। এটা কি মনে হয় যে অনেক বেশি আমাদের দেশে বা আমাদের সৃজনশীলতার আবহাওয়াতে কাম্য বলে? অ্যাকচুয়ালি পাশ্চাত্য আর আমাদের দেশ তো তফাৎ তো আছে। আমাদের দেশের সমস্যা অন্যরকম, ওদের দেশের সমস্যা অন্যরকম। তো গানের ক্ষেত্রে আগেকার মানে আগেকার দশকের 60-70 এরাও সুরকাররাও পাশ্চাত্য সঙ্গীত নিয়েছেন, কিন্তু তারা যেইভাবে অ্যাপ্লাই করেছেন, কিন্তু এখনকার সুরকাররা সেইভাবে পাচ্ছেন না। তারা বোধহয় ওই সেটাকে নিয়ে ভারতীয়করণের একটা ব্যাপার কিন্তু হয়ে, তার ব্যাপারটা কিন্তু হয়েছে। হতেই পারে। গানের ক্ষেত্রে যখন আসছে, শ্রোতার কথা যখন আসছে, এবং গানের ক্ষেত্রে বিশেষ করে বাংলা গানের ক্ষেত্রে যখন আসবে, তখন অতি আবশ্যিকভাবেই কিন্তু আমাদের রবীন্দ্রনাথের গানের কথা বলতেই হবে। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে, রবীন্দ্রনাথের গানের, এটা আপনার রিসার্চ ওয়ার্কের ভেতরেও আছে প্রিয় দর্শক, এটা আপনাদের জানাই যে রবীন্দ্রনাথের গানের কপিরাইট এই যে উঠে গেল, প্রথমে উঠে গেল, তারপর আবার 10 বছর বাদে আবার সেটা, তারপরে বদল হয়ে আবার এলো। তাহলে কি রবীন্দ্রনাথের গানই তো সব থেকে বেশি আধুনিক, আপনি যদি আধুনিক গান বলতে যদি আমরা বোঝাই, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়েও তো রবীন্দ্রনাথের গানই তো সব থেকে বেশি আধুনিক, সব থেকে বেশি মানুষ মনে রাখছে। আপনার কি মনে হয় এই যে কপিরাইট উঠে যাওয়ার পর রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে ভাবধারা, যে প্রয়োগ চলছে, সেটা প্রথাগত রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে খুব বিতর্কের একটা জন্ম দেয়? না, আমার তো মনে হয় রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট মূলত 2001 সালে উঠে গেল, আর এটা এখন 2021 সাল, 20 বছর আমরা দেখলাম যে রবীন্দ্রনাথের কপিরাইটে উঠে যাওয়ার পর রবীন্দ্রনাথের সঙ্গে যেইভাবে ব্যবহৃত হচ্ছে তা মোটেই কাম্য নয়। সুতরাং আমার মনে হয় রবীন্দ্রনাথের কপিরাইট আবার ফিরে আসা উচিত, অন্তত গানের ক্ষেত্রে। আমরা খুবই রবীন্দ্রনাথের গান এখন যেরকম যেরকম উচ্চমানের সুর দিচ্ছে এবং গানের মধ্যে বিভিন্ন কথা ঢোকাচ্ছে এবং বিভিন্ন আঞ্চলিক মিউজিক ঢোকাচ্ছে, যেটা খুবই আমাদের কাছে লজ্জাজনক। যেরকম রবীন্দ্রনাথ বলেছিলেন তা যে বাঙালিকে তার গান গাইতেই হবে, অন্যান্য সৃষ্টি সম্পর্কে সেইভাবে তিনি সেইভাবে বলেননি। কিন্তু এখনকার দিনে রবীন্দ্রনাথের গান যেইভাবে গাওয়া হচ্ছে, কিছু কিছু হয়তো ঠিকই আছে, বিশ্বভারতী সুরে নিচ্ছে, কিন্তু অনেকেই তার বিকৃত করছে, সেটা মনে হয় মোটেই কাম্য নয়। এখন রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে তার একেবারে নির্দিষ্ট স্বরলিপি অনুযায়ী, সেখানে যদিও তো মানে মূল জায়গাটা মধ্যে দুটো জায়গায় একটা বিতর্কের জায়গা তৈরি হচ্ছে। একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে ব্যাপক যন্ত্রসঙ্গীত ব্যবহার, এবং এই যন্ত্রসঙ্গীতের ব্যবহারের ক্ষেত্রেও তার যে নির্মাণ, এই নির্মাণে একটা বিতর্ক তৈরি হচ্ছে। আবার প্রয়োগ কৌশল, অর্থাৎ কিনা রবীন্দ্রের গানের তার কথার যে গভীরতা, তার সুরের যে বিস্তৃতি, সেখান থেকে বোধহয় একটুখানি বদল ঘটে যাচ্ছে। এই জায়গাটা তো মনে হয় মূল বিতর্কের জায়গাটা পৌঁছচ্ছে। হ্যাঁ, সে তো অবশ্যই।
আপনার সেক্ষেত্রে কীরকম মনে হয় যে কোন কোন জায়গাগুলো আপনার ক্ষেত্রে, আপনার গবেষণার ক্ষেত্রে মনে হয়েছে যে না এই জায়গাটা এটা হওয়া উচিত ছিল না? না, মোটের কথা হচ্ছে আমরা তো বিশ্বভারতীর কিছু বিতর্ক সৃষ্টি করেছিল, মানে যখন বিশ্বভারতী কপিরাইট ছিল। তো আফটার অল বিশ্বভারতী ভালো কাজই করেছে। তো একটু এত বিতর্ক তো ধরে নিতেই পারে বিশ্বভারতী একটু ভুল হয়েছে বা ভুল হয়েছে, কিন্তু আফটার অল বিশ্বভারতী ঠিকই করেছে। আমরা যখন 80s 90s গান শুনি তখন তো কপিরাইট বিশ্বভারতী আমার তো ভালোই লেগেছে। 19-20 সেটা কোনো ধাতব্য বিষয় নয়। তো এখন বিশ্বভারতী তখন যেটা বলেছিল যে একটা নির্দিষ্ট শৈলীকে তারা একেবারে একটা নির্দিষ্ট পথকে তারা দেখিয়েছিল, একদম সোজা কথা, এবং সেই পথকে তারা দেখিয়ে তারা বলেছিল যে না এই পথটা এইভাবেই চলতে হবে, তার থেকে একেবারে বিচ্যুত হওয়া যাবে না। বিতর্ক তো জায়গা সেই হলো যে তাহলে কি রবীন্দ্রনাথ শুধুমাত্র বিশ্বভারতীরই নিজস্ব সম্পত্তি, এই জায়গা থেকে বিতর্ক হলো। তারপরে এটা নিয়ে নানা রকমের আইনি জটিলতা পর কপিরাইট তুলে দেওয়া হলো, তারপরে আবার 10 বছর বাড়িয়ে দেওয়া হলো, 10 বছর বাড়িয়ে দেওয়ার পর তারপরে পুরোটাই ওপেন করে দেওয়া হলো। এই ওপেন করে দেওয়ার পরে তো সমস্যাটা দেখা দিল। না, আমরা তারপর তো 20 বছর দেখলাম হ্যাঁ, যে বিশেষ করে গানের ক্ষেত্রে যখন কথা হচ্ছে তো গান কিভাবে অ্যাপ্লাই করছে মানুষের স্বাধীনতা পেয়ে, সেটা তো দেখলাম। আর যখন গানের বিশ্বভারতীর হাতে গান ছিল, মানে কপিরাইট ছিল, সেটাও তো আমরা দেখেছি। তো দুটো তো 20 বছর তো কম নয়, তো দুটো তো দেখে তুলনামূলক আলোচনা করলে তো বিশ্বভারতীর হাতে থাকাই ভালো। হ্যাঁ, যেটা একটু আগে আপনি যেটা বললেন, এক্ষেত্রে আপনাকে আমি একেবারেই সমর্থন করছি যে গানের ভেতরে কথার অদল বদল পর্যন্ত ঘটে অবশ্যই থাকা সেটা উচিত, এবং তার সুরের ভেতরেও অনেক ক্ষেত্রে অদল বদল হচ্ছে, অদল বদল ঘটে যাচ্ছে এবং অন্য সুরকে এন্ট্রি করে দেওয়া হচ্ছে। এটা একটা বিশাল মাইনাস পয়েন্ট। বর্তমান যে সময়, এই সময় এই যে রিয়েলিটি শো এর কথা এলো, এই রিয়েলিটি শো বলুন আর যে ধরনের এই টেলিভিশনের এই ধরনের শো এর ক্ষেত্রে, এগুলো তো একটা সামগ্রিক একটা জনপ্রিয়তা বা তাৎক্ষণিক একটা জনপ্রিয়তার ক্ষেত্রকে তৈরি করে দেয়। সেখানেও কিন্তু ওই পুরোনো দিনের গান, 60s এর গান, 70s এর গান, 80s এর গান, কি হয়তো কিছুটা 90s এর গানও বটে, সেই গানগুলি আসছে ঘুরে ফিরে। তার মানে কি দর্শককে বা শ্রোতাকে ওই সমকাল বা ওই সময়ের যে স্মৃতি তাকে কিছুটা মনে করিয়ে দিয়ে তখনকার দিনে এই গানগুলি যে জনপ্রিয়তা ছিল তাকে কিছুটা মনে করিয়ে দেওয়া, এটা বলে মনে না। কথা হচ্ছে যে রিয়েলিটি শোতে আমাকে তো গান গাইতে হবে, আমি কি গান গাইবো? এখনকার দিনে তো সেই রকম গান নেই, সুতরাং আমার পেছনে ফিরে যাও। রিয়েলিটি শোতে একটা বিজনেস, তো প্রথমে গান আমাকে গাইতে হবে, মানে গানের উপস্থাপনা কি গান গাইবো, কি গান গাইবো। এখনকার দিনে তো মানে গত 10 বছর 15 সেরকম তো মানে শুধু এক কথা হিট গান নেই, আছে খুবই সংখ্যায় অল্প। অতীতে ফিরে গেলে সে প্রচুর অসংখ্য গান। সময়ের কাছে আমরা বাধা, তাই আজকের পর্ব এখানে শেষ করতে হচ্ছে। দেশে এবং বিদেশে বিভিন্ন দর্শক যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন তারা অতি অবশ্যই এই অনুষ্ঠান সম্পর্কে মতামত পাঠাবেন। এই অনুষ্ঠান যথারীতি ইউটিউবে আপলোডও করা থাকছে পুরো। এবং আমরা আরেকটি অন্য পর্বে আশিসবাবুর সাথে আটে মারবো, কথা বলবো, যেখানে থাকবে একটু অন্য ধারার কবিতা এবং একটু অন্য ধারার ভাবনার আলোচনা। আশিসদা, গবেষণা তো গবেষণার মতন থাকবে, নিজস্ব দর্শনের ক্ষেত্রে নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব প্রাপ্তি অপ্রাপ্তি এটা তো থাকবে বটেই। আর তার বাইরে থেকে দাঁড়িয়েও যে সামাজিক দর্শনে, যেটা আপনার সাথে আমার অন্য সময়ের অন্য আড্ডাতেও কথা বলছি, যে সামাজিক দর্শনের ভাবনা নিয়ে আপনার বিতর্কের অন্তরালে, সেই অন্তরালটা বরং থাকুক। সেই অন্তরালটা থাকলে বোধহয় বিতর্ককে আর একটু অন্য রকমভাবে মানুষের কাছে পৌঁছে নেওয়া যায়। খুব ভালো থাকবে। আমাদের জীবনে দুটো দিক আছে, পুরন এবং নতুন, পুরাতন এবং ভবিষ্যৎ বা বর্তমান। পুরাতন মানে খারাপ নয়, বর্তমান মানেও খারাপ নয়। পুরাতন এবং বর্তমান এই দুই সংমিশ্রণ নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। আমি সনাতনপন্থী হলেও আমি নতুনকে সবসময় সাদরভাবে গ্রহণ করি এবং নতুন পুরাতনের মিশ্রণেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।